যা, তোর এই দুধের শিশু ভাইকে বিয়ে করলে রোম্যান্স করার জায়গায় ওর হাগু মতো পরিষ্কার করতে লাগবে। তাহলে চুপ থাক, আর কোনো কথা বলবি না, ভালো লাগছে না আমার। অবনী চুপ করার কথা বললেও নাদিয়া চুপ হলো না, নিজের মতো করে বকবক করতেই লাগলো। তোর রাগ হচ্ছে না ভাইয়া যে তোকে যেতে নিষেধ করলো? অবনীর আগে গজগজ করতে লাগে। হচ্ছে তো, তবে তোর ওই বিরস ভাইয়ের উপর না, তোর ওপর। তোর জন্য সাফাই গাইতে গিয়ে আজ এই হাল হলো। দুষ্টু হাসে নাদিয়া। আমার কিন্তু বেশ লাগছে, আমি যেতে পারবো না দেখে যতটা কষ্ট হয়েছিল এর থেকে বেশি শান্তি লাগছে তুই যেতে পারবি না বলে। তুই আর তোর ভাই ইচ্ছে করছে দুটোকে গলা চেপে মেরে ফেলি। মেয়েটাকে যেতে নিষেধ করা তোর মোটেও উচিত হয়নি। এই সময় লাইফটাকে এনজয় করতে না পারলে আর পারা যায় না। এরপরে দায়িত্ব কাঁধে এসে পড়ে। আমরাও তো ভার্সিটি লাইফে এমন এনজয় করেছি, কি করেনি? নিজের ডেস্কে মাথা রেখে গুজে রেখেছিল মাহফুজ। সাইফুলের কথায় মাথা উঁচিয়ে তাকায় সে। দীর্ঘশ্বাস ফেলে গলার টাইটা ঢিলে করে। দোস্ত, আমি না দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছি, শুধু ওর ক্ষেত্রেই। কেউ ওর দিকে তাকালেও কেমন অন্তর্দাহ হয়, অশান্তি লাগে। বুকের ভেতরটায় কেমন হারিয়ে ফেলার ভয়। এই বুঝে ওকে আমার কাছ থেকে কেউ নিয়ে গেল। তাহলে বলে দে মনের কথা। দেখ, মেয়েটার এখন বিয়ের বয়স। যে কোনো সময় দেখবি ওর বাবা ওর বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে চলে গেছে। তখন কি করবি? এই জন্যই বলছি, সময়টা অনুকূলে থাকতেই নিজের মুঠোয় করে নে, নয়তো সারা জীবন আফসোস করবি। যদি আমায় প্রত্যাখ্যান করে? রাত 10:30 বাজতেই নাদিয়া আর অবনী ড্রয়িং রুমে পপকর্ন নিয়ে বসে হরর ফিল্ম দেখার জন্য। আলো নিভিয়ে টিভি অন করতেই শুনতে পেল। না ঘুমিয়ে এখানে কি করছিস তোরা? অবনীর হাত খামচে ধরে নাদিয়া। অবনীকে খোঁচাতে লাগলো কিছু বলার জন্য, কিন্তু অবনী কঠিন মুখেই অন্যদিকে তাকিয়ে রইল। নাদিয়া ফিসফিস করে বলে, কিছু একটা বল, তুই বললে ভাইয়া কিছু বলবে না। অগ্নি চোখে নাদিয়ার দিকে তাকায় সে। আবছা আলোয় অবনীর রণমূর্তি দেখে একেবারে চুপ হয়ে গেল নাদিয়া। অবনী ঠেঠা গলায় বলে, মুভি দেখবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল মাহফুজ। রুমের আলো জেলে দরজা হালকা চাপিয়ে অফিসের টুকটাক বাড়তি কাজ করতে লাগলো। কান খাড়া রাখে ড্রয়িং রুমের দিকে। মুভি অর্ধেক শেষও হয়নি, এর আগে সোফায় গুটি মেরে শুয়ে ঘুমিয়ে পড়ল নাদিয়া। অবনী একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভিতে টান টান উত্তেজনা। মোমবাতি হাতে নায়িকা কাঁপছে। চারিদিকে অদ্ভুত আওয়াজ। বাড়িতে কেউ নেই। আচমকা নায়িকার কাঁধে হাত রাখতে কেউ শান্ত গলায় অবনী বলে ডেকে উঠল। এমন একটা সিচুয়েশনে নিজের নাম শুনতে ভয়ে হাত থেকে পপকর্নের বাটিটা ফেলে দিল অবনী। থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করতে গিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। বাটি পড়ে যাওয়ার শব্দে নিদ্রা হালকা হয়ে যায় নাদিয়ার। চোখ মিলে একবার তাকিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। মাহফুজ তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে আলো জ্বালালো। অবনীকে স্বাভাবিক করার জন্য বলে, রিল্যাক্স, আমি ভয় পাওয়ার কিচ্ছু নেই। অবনী ভয়ে কাঁপতে কাঁপতে মাহফুজের দিকে তাকায়। মাহফুজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুতু দেয়, কিন্তু ভয় কমলো না। আচমকা ডাকে তার গা হাত পা কেমন আশার হয়ে গিয়েছিল। ভয় পেলে এসব মুভি দেখতে চাস কেন? জবাব দেয় না অবনী। নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অবনী যে রেগে তার সাথে কথা বলতে চায় না বেশ বুঝতে পারলো মাহফুজ। এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। অবনীর ভয়ে আর গায়ের কাঁপুনি কমতেই মাহফুজ আবারও বলে, বলছি কি, একটা না ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ভীষণ ধরেছে, একটু চা বানিয়ে দিতে পারবি? কোনো দ্বিরুক্তি করলো না অবনী। টিভি অফ করে রান্নাঘরের দিকে চলে গেল। চায়ের কাপটা মাহফুজের সামনে রেখে দ্রুত কদম ফেলে দরজার কাছে আসতে মাহফুজ বলল, রেগে আছিস আমার উপর ট্যুরে যেতে দেইনি বলে? দাঁড়িয়ে পড়ে সে। দুদিকে মাথা নেড়ে চলে যেতে নিলে মাহফুজ পুনরায় বলল, একটু বসবি, তোর সাথে আমার কিছু কথা ছিল। ধক করে ওঠে অবনীর বুকের ভিতরে। সমস্ত কথা জমে গেল অজানা আতঙ্কে। মন বলল, শুনিস না কথা, এই যে কথা না, তোর সর্বনাশ। তোকে মানসিকভাবে ঘায়েল করার এক অভিনব কৌশল, তোকে এলোমেলো করে দেওয়ার পায়তারা। বেশি না, 10 মিনিট শুনবি একটু? গুটি গুটি পায়ে বিছানায় বসলো অবনী। ওড়না সরিয়ে জড়িয়ে নিল ভালো করে। দৃষ্টি মেঝেতে স্থির। নখ করতে লাগে বিরামহীন।
অবনীর এলোমেলো চুল, অনুভূতি আর নিদ্রাহীন নিষ্প্রাণ দুই চোখ অস্বস্তিতে হাত কসলাচ্ছে। মাহফুজ নিমেষহীন তাকিয়ে রইল। মাথা তুলে তাকাতেই চোখে চোখ পড়ে দুজনার। বিব্রত হয় অবনী। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয় জানিস? ওড়নার কোণ চেপে ধরেছে। মানুষটার সান্নিধ্যে হৃদয় যন্ত্রণের ক্রিয়া যেন অবাধ্য হয়ে উঠেছে তার। ছাতি কাঁপছে দূর দূর। ছোট হৃৎপিণ্ড যেন ছাতি ভেদ করে এখনই ধপাস করে মেঝেতে পড়ে যাবে। মাহফুজ চায়ের কাপে চুমুক দেয় বেশ আয়েশ করে। নিজে প্রেমে না পড়লে কখনো এই কথাটা বিশ্বাস করতাম না আমি। আগে ভাবতাম প্রেমিকরা এমন কেন, প্রেমিকারা কোথাও যেতে বললে নিষেধ করে কেন, কিন্তু এখন বুঝি। অবিনাস্ত চুলে আঙুল চালায় মাহফুজ। শান্ত গলায় পুনরায় বলে, কাউকে ভালোবাসলে কেমন যেন ভয় ভয় থাকে মন। এই বুঝি টুক করে কেউ এসে নিয়ে গেল ভালোবাসার মানুষটাকে। এই ভয়টা আমারও হয়। সর্বক্ষণ কেমন একটা হারিয়ে ফেলার আতঙ্ক গ্রাস করে। তুই অবুঝ না, আমার চোখের ভাষা বুঝিস, তাই তো আমার থেকে আড়াল করে ফেলছিস নিজেকে, পালিয়ে পালিয়ে বেড়াস। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল মাহফুজ। অবনী, আমি ভনিতা ছাড়া সোজা সাপটা ভাষায় বলছি, আমি তোকে ভালোবাসি। হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল অবনীর। শির দ্বারা বেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। যেই ভয়ে নিজেকে গুটিয়ে রাখা, দূরে দূরে থাকা, শেষ রক্ষা আর হলো না তার। অবশেষে সেই অনুভূতির সাথে মোকাবেলা করতেই হলো তাকে। ছোট্ট একটা কথা, কিন্তু অদৃশ্য তাণ্ডবের সূত্রপাত ঘটল অন্তরস্থলে। অনুভূতিগুলোকে নিজের ভেতরে চেপে রাখতে রাখতে দম বন্ধ লাগছিল আমার। হাজারবার চেষ্টা করেছি নিজেকে দবিয়ে রাখার, কিন্তু আমি ব্যর্থ। অবাধ্য অনুভূতি আমার ছোট্ট বুকে আর খাপটি মেরে থাকতে চাইছে না। ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে অন্য একজনকে আলিঙ্গন করার জন্য। তাই এবার আর আটকানোর চেষ্টা করিনি, ব্যক্ত করেই ফেললাম। যা হবার হবে। অবনী কাপা কাপা গলায় বলে। আর কিছু বলবে তুমি? নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা পালিয়ে যেতে চাইছে, বুঝতে পারল সে। আতঙ্কিত অবনীকে ভরকে দেওয়ার জন্য বলে, ভালোবাসি একটুখানি, না না অনেকখানি। গলা শুকিয়ে চৌচির অবনীর। মাহফুজের দিকে তাকাতে গিয়েও তাকায় না। বুকের ভিতরে প্রলয়ঙ্কারী তাণ্ডব যা চোখে ভাসমান, তা মাহফুজকে দেখাতে নারাজ সে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ঠোঁটে ঠোঁট চেপে ধরল। দূরে যেতে দিইনি বলে সরি, আমি কি করব বল? কথার মাঝে উঠে দাঁড়ায় অবনী। মাথা ভন ভন করছে তার। এখানে আর একটু থাকলে যেন যে কোনো সময় জ্ঞান হারাবে। অবিন্যস্ত পায়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই বদরাগী মানুষটা ব্যাকুল কণ্ঠে বলে, প্রীতি ভালোবাসা দিবি না? পা থেমে যায় অবনীর। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অন্তরস্থলে উথাল জ্বর লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। এই মানুষটা বোঝে না কেন সব সময় সবকিছু পাওয়া হয় না। কেবল দূর থেকেই ভালোবাসা যায়, দূর থেকেই ভালোবাসা নামক বস্তুটাকে অনুভব করতে হয়। কোথাও তার হাত পা দৃঢ় প্রতিজ্ঞার শেকলে বাঁধা, এক কঠিন ওয়াদার বেড়াজালে আবদ্ধ সে। এটা কখনো হওয়ার নয়। যতটুকু অনুভূতি পুঞ্জীভূত হয়েছে, আপনার মনে মাটি চাপা দিয়ে দিন। সব অনুভূতি পূর্ণতা পায় না। আবারও নতুন করে শুরু করুন অন্য কারোর সাথে। অনুভূতিটি মাটি চাপা দেওয়ার কথা শুনে চোখ মুখ কঠিন হয়ে এলো মাহফুজের। নিরেট গলায় জানতে চাইল, কেন? কেন? শব্দটার কর্ণগোচর হলো না অবনী। এর আগেই প্রস্থান করলো সে। হালকা জ্বর আসার অজুহাতে ভার্সিটি যাবে না নাদিয়া। বিছানায় কাঁদো কাঁদো মুখ করে শুয়ে আছে সে। তুই আমায় ফেলে ভার্সিটি যাচ্ছিস? খুব কষ্ট হচ্ছে আমার। ইস, কতগুলো ক্লাস মিস যাবে, অনেক পড়া পিছিয়ে যাব আমি। বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকায় অবনী। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। এ যেন ভূতের মুখে রাম নাম। আপনি আপনার এই অভিনয় ফুফুর জন্য তোলা রাখেন। আমার সামনে এমন পড়ুয়া অভিনয় না করলেও চলবে। দাঁত বের করে হাসে নাদিয়া। তুই সবকিছু এত তাড়াতাড়ি বুঝে যাস কি করে? কারণ আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটাই আমার চেনা। রাস্তায় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখে চোখে মুখে ঝলক দেখা দেয় অবনের। বিলম্ব না করে চেয়ার টেনে বসে সে। মায়ের মতো তুমিও মনের কথা বুঝে যাও কি করে ফুফু? আমার গতকাল থেকেই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। অবনীর মাথায় হাত রাখেন আফসানা খানম। কারণ তোর মায়ের মতো আমিও একজন মা। দাঁড়াও, আচারের বয়ামটা নিয়ে আসি। আচার দিয়ে বেশ জমবে খিচুড়ি।
শার্টের হাতা ফোল্ড করতে করতে ডাইনিংয়ে মাহফুজ এলো। খিচুড়ি দেখে কপাল কোচকায় সে। তোমাকে না নিষেধ করেছি সকালে এমন ভারী খাবার রান্না করতে, পেটে গ্যাস হয়। প্লেটে একটি খিচুড়ি বেড়ে আফসানা খানম বলেন, হালকা খাবার তো রোজই খাস, আজ একটু খিচুড়ি খেয়ে দেখ, ভালো লাগবে, একটুতে গ্যাস হবে না। না, খাবো না, রেডিমেড পরোটা থাকলে ভেজে দাও। তপ্ত শ্বাস ফেলেন তিনি। আফসোস করে বলেন, তোর এই খুঁতখুঁতে ভাবটা যে কবে যায় আল্লাহই ভালো জানে। ডাইনিংয়ে মাহফুজকে দেখে দাঁড়িয়ে পড়ে অবনী। রাতের কথা মনে পড়তেই অস্বস্তি বাড়ল। শুরু হয় ধোকধোকানি। অবনী, ডিম আনতে ভুলে গিয়েছি, ফ্রিজ থেকে একটু দিয়ে যা তো। অবনীর নাম শুনে রান্নাঘরের দিকে তাকায় মাহফুজ। জড়সড় অবনীকে দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয়। মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বুঝে গেল সে। ডিম দিয়ে এসে চেয়ার টেনে বসে অবনী। খিচুড়ির সাথে আচার মিশিয়ে একটু একটু করে খেতে লাগলো। রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা চালালো। অবনীকে আর চোখে বারবার অবলোকন করছে মাহফুজ। মেয়েটার ভয়ের তো চাহনিতে কেমন একটা মায়া কাজ করে ভেবেই শব্দহীন হাসে। নে তোর পরোটার অমলেট। দই ভাত আফসানা খানম এর ঝাঁঝি গলায় চমকালো মাহফুজ। অবনীর উপর থেকে দৃষ্টি ঘুরিয়ে সামলে নিল নিজেকে। একটু হলে মায়ের কাছে ধরা পড়ে যেত। এক টুকরো পরোটা মুখে দিল। অবনী একটু একটু আচার মিশিয়ে ফু দিচ্ছে, গরম গরম খিচুড়ি খাচ্ছে। অবনী খাওয়া দেখে লোভ হলো মাহফুজের। পরোটার প্লেটটা দূরে সরিয়ে খিচুড়ি প্লেট কাছে টেনে নিল। তুই না খিচুড়ি খাবি না? সকালে ভারী খাবারে না তোর পেটে গ্যাস হয়? তোমরা যেভাবে খাচ্ছ, না খেয়ে উপায় আছে? অবনী খাওয়া শেষ করে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল তার। মাথায় হাত দিয়ে বলে, 9:20 বেজে গেল, 9:45-এ ক্লাস শুরু হবে, আমি এখনো বাসাতেই। তড়িঘড়ি করে রুমে গেল ব্যাগ আনার জন্য। তোর সময় আছে? প্রশ্ন করলেন আফসানা খানম। কেন বলো তো? মেয়েটাকে কষ্ট করে একটু দিয়ে আয়, তাড়াহুড়োয় না হয় একটা অঘটন ঘটিয়ে বসবে। আমারও তো অফিসে লেট হবে। বাইক দিয়ে একটানে দিয়ে আসবি, দেরি হবে না। ভুলে যাস না, ও কিন্তু আমাদের দায়িত্ব, একজন বাবার আমানত। আচ্ছা, ওকে নিচে যেতে বলো, আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। অবনী তাড়াহুড়ো করে বের হতে নিলেই বাদশাদের আফসানা খানম। এত অস্থির হওয়ার দরকার নেই, তোকে মা অফিস নিয়ে দিয়ে আসবে। চমৎকৃত হলো সে, যে মানুষটার থেকে দূরে দূরে থাকতে চায়, কেননা কোনো কারণে সেই মানুষটার সান্নিধ্য পায় সে। অনিচ্ছা সত্ত্বেও সেই মানুষটাই তার কাছে চলে আসে। ব্যতিব্যস্ত গলায় তৎক্ষণাৎ বলে, না না ফুপু, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল অবনী। অনুনয় করে বলল, লাগবে না ফুফু, আমি কোনো তাড়াহুড়ো করব না, ধীরে সুস্থেই যাব। আফসানা খানম শুনলেন না অবনীর কথা। ধমকে উঠে বলেন, চুপ, নিচে যা, মাহফুজ আসছে। অবনী মুখটা কালো করে বাধ্য মেয়ের মতো নিচে চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও বাইকের ব্যাক সিটে বসে অবনী মাহফুজ বাইকে স্টার্ট দিয়ে বলে, ধরে বস, না হয় পড়ে যাবি। লাগবে না, আমি এমনি ঠিক আছি। তপ্ত শ্বাস ফেলে ছুটল ভার্সিটির পথে। ওরা যতক্ষণে ভার্সিটি পৌঁছায় ততক্ষণে ঘড়ি কাটা 45-এর ঘর ছাড়িয়ে গেছে। অবনী বাইক থেকে নেমে দ্রুত পায়ে গেটের কাছে যেতেই পিছু ডাকে মাহফুজ। দাঁড়িয়ে পড়ে অবনী। আমি আমার অনুভূতিকে মাটি চাপা দিব নাকি গলা চেপে ধরবো, সেই সাজেশন আমি আপনার কাছ থেকে চাইনি। আপনার ওই অতি চঞ্চল ঠোঁট দিয়ে পারলে হ্যাঁ বলবেন, নয়তো কোনো কথাই বলবেন না। আমারটা আমি বুঝে নেব পরবর্তীতে কি করতে হবে। আর দাঁড়ায় না মাহফুজ, বাইক নিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। অবনীর বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিজের কথায় অবিচল থাকা মানুষটাকে যে সহজেই দূরে সরাতে পারবে না সেটা খুব ভালো করেই জানে সে। হাতের উল্টো পিঠে থুতনি টেকিয়ে বসে আছে মাহফুজ। কপালে চিন্তার ভার। চায়ে চিনি কম হওয়ার চামচের অগ্রভাগ দিয়ে চায় আরো একটু চিনি মিশিয়ে নিল সাইফুল। চামচ দিয়ে চা নাড়তে নাড়তে বলে, তুই কি ভেবেছিস তুই তোর মনের কথা বলতেই মেয়েটা তোর বুকে ঝাঁপিয়ে পড়বে, তোকেও ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলবে, কাতর গলায় বলবে আমিও তোমাকে ভালোবাসি, তাড়াতাড়ি বিয়ে করে নাও আমাকে। সাইফুলের দিকে তীক্ষ্ণ চোখে তাকায় মাহফুজ। আমি এমনটা বলেছি? অন্য কিছু তো বলিসনি। প্রথমবারের মেয়েটা তোকে রিজেক্ট করবে, এটা স্বাভাবিক নয় কি? জবাব দেয় না মাহফুজ। আপন চিন্তায় ব্যস্ত সে। চায়ের কাপে চুমুক দেয় সাইফুল। পুনরায় বলল, তুই যথাসম্ভব ওর কাছাকাছি থাকার চেষ্টা কর। হুটহাট একটু সারপ্রাইজ দিবি, আচমকাই বলবি আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে।
এমন এমন কিছু কাজ কর যেন মন মস্তিষ্কে শুধু তোর কোথায় ঘুরঘুর করে, ভাবনা চিন্তায় যেন শুধু তোরই বিচরণ থাকে। মেয়েদের মনে জায়গা করে নেওয়া কঠিন হলেও মস্তিষ্কে কিন্তু সহজেই জায়গা করে নেওয়া যায়। তারপর মস্তিষ্ক থেকেই মন অবধি পৌঁছানো। চোখ ছোট ছোট করে হাসে মাহফুজ। মন্দ বলিসনি, মনের আগে না হয় মস্তিষ্কে জায়গা করে নিলাম। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়েছে অনেকক্ষণ আগে, চারদিকে আবছায়া আলো। অফিস শেষ হওয়ার 2 ঘন্টা আগেই জরুরি বলে ছুটি নিয়ে বাসায় চলে এসেছে মাহফুজ। ফুল স্পিডে পাখা ছেড়ে সোফায় গায়ে এলিয়ে দিল সে। ঘামে সারা শরীর ভেজা, পারফিউমের বোটকা গন্ধ নাকে আসছে। ক্লান্ত গলায় ডাকলো নাদিয়াকে। মিনিট 5 পরে সেখানে উপস্থিত হয় সে। মাথা নুয়ে বলে, কিছু বলবে ভাইয়া? অবসাদ মাখা গলায় মাহফুজ বলে, রেডি হয়ে নে, তোদের নিয়ে বাইরে যাব। তোদের ট্যুরে যেতে দেইনি, সেজন্য আমার তরফ থেকে এটা ট্রিট। আর মাকেও বল রেডি হতে। খুশিতে চোখ জল জল করে ওঠে নাদিয়ার। এক ছুটে গেল রুমে, উৎফুল্ল স্বরে বলে, অবনী, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব আমরা। অবনী বইয়ের দৃষ্টি স্থির রেখে বলে, কি উপলক্ষে যাব? ভাইয়া নিয়ে যাবে, ট্যুরের বদলে ট্রিট। অবনী চট করে জবাব দেয়, তাহলে বরং তোরাই যা। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনো আমাদের সোনালী ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থেকো।